ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত পেপার লার্নার্সে। আজকে আমি হিন্দু পেপার অ্যানালিসিস করব, ডেট 26/4/2022। কিন্তু শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই বলবো আজকের নিউজগুলো এবং এডিটোরিয়ালস অবশ্যই মন দিয়ে শুনবে। এই নিউজগুলো এবং এডিটোরিয়াল খুবই কাজে লাগবে। যদিও আমার সেট আপটা সেরকম অ্যাডভান্স নয়, তবুও আমার প্রত্যেকটা ভিডিও খুব ইনফরমেটিভ হয়। আশা করি বন্ধুরা তোমরা মন দিয়ে শোনো, খুবই কাজে লাগবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। প্রথম যে নিউজটা হচ্ছে সেটা নো লিমিটস টু রাশিয়া চায়না টাইস সেজ ইউরোপিয়ান ইউনিয়ন চিফ অ্যামিড ইউক্রেন ওয়ার। তাহলে যিনি এসছেন তার নাম হচ্ছে আরজুলা ভান্ডার লিয়েন। 6 ডিপ্লোম্যাটিক সলিউশন টু ইউক্রেন ক্রাইসিস। ইনি হলেন ইউরোপিয়ান ইউনিয়নের চিফ, একজন মহিলা, তার নাম হচ্ছে আরজুলা ভান্ডার লিয়েন। দ্য ফ্রেন্ডশিপ বিটুইন রাশিয়া অ্যান্ড চায়না হ্যাজ নো লিমিটস, প্রেসিডেন্ট অফ দ্য ইউরোপিয়ান কমিশন আরজুলা ভান্ডার লিয়েন সেড হেয়ার অন মন্ডে। মানে এখন রাশিয়া চায়নার মধ্যে অনেক বন্ধুত্ব গাঢ় হয়ে গেছে, এইটাই ব্যাপারটা তুলে ধরেছে। অ্যাটেন্ডেড বাই পিএম অ্যান্ড এক্সটার্নাল মিনিস্টার আমাদের এস জয়শঙ্কর, she condemned তাদের সামনেই condemned the Russian aggression in Ukraine, but also supported the need to find a diplomatic solution to the crisis. Friendship between them has no limit, that there are no formidable areas of cooperation. মানে এমনভাবেই বন্ধুত্বরা দুজনের মধ্যে হয়েছে যেটা বলছে মানে কোনো ক্ষেত্রেই মানে তাদের বন্ধুত্ব কম হবে না, সব ক্ষেত্রেই কোনো এফেক্টই পড়বে না তাদের বন্ধুত্বের। This was in February this year, and then the invasion of Ukraine followed. What we expect from new international relations that both have called for, asked Mrs. van der Leyen, who described the current relation between Russia and China as an unrestrained pact. ওকে বন্ধুরা, কোনো রকমভাবে কোনো এফেক্টই পড়বে না, কোনো ক্ষেত্রে এফেক্ট পড়বে না, এমনভাবে দুজনের মধ্যে হয়েছে, সাইন হয়েছে, বন্ধুত্বের রিলেশন তৈরি হয়েছে। দ্য টপ ডিপ্লোম্যাট অফ দ্য ইউরোপিয়ান কমিশন recollected her recent visit to Ukraine, where she witnessed the ravages of the conflict and expressed Europe's collective determination to ensure strategic failure of Russia in Ukraine. মানে ওখানে ইউরোপিয়ান কমিশনের একজন গেছেন ডিপ্লোম্যাট, এবং সেখানে গিয়ে দেখেছে যে ইউক্রেনের সিচুয়েশনটা কীরকম, এবং সেখানে গিয়ে দেখছে যে রাশিয়ার সঙ্গে পুরো হেড টু হেড লড়াই করছে ইউক্রেন, এবং পুরোপুরি ইউরোপিয়ান সেখানে কালেক্ট করেছে, এবং তাদের যে ডিটারমিনেশন এবং স্ট্র্যাটেজিক ফেলিওর হয়েছে রাশিয়ার ইউক্রেনে, সেই ব্যাপারটাকে তুলে ধরেছে। She clarified that imposing sanction on Russia is not a stand-alone solution. মানে শুধুমাত্র ইম্পোজ করলেও মানে স্যাংশন করলে শুধু হবে না, সেটার জন্যই বলছে। মিসেস ভ্যান ডার লেয়েন highlighted to common link such as democracy and the rule of law that bound European states and India. মানে ইন্ডিয়া আর ইউরোপিয়ান স্টেটসের যে ডেমোক্রেসি, যে রুল অফ ল, সেটাই বাউন্ড করে রেখেছে, সেটাই তুলে ধরেছে। আপাতত নিউজের মধ্যে এটাই এসছে, আজকে অনেকগুলো নিউজ আছে। সেকেন্ড নিউজ দেখো, এন্ড কোল সাপ্লাই ক্রাইসিস ফর ন্যালকো ইন 24 hours, হাইকোর্ট। দেখো, সাপ্লাই ফ্রম মহানদী কোলফিল্ড হ্যাজ কাম ডাউন বাই 60%। মানে মহানদী কোলফিল্ডের মানে সাপ্লাই যেটা হচ্ছে সেটা কাম ডাউন হয়েছে, মানে কমে এসছে 60%। তা একটুখানি শুনে নাও, এটা অতটা বেশি নেই নিউজটা। দ্য ওড়িশা হাইকোর্ট on Monday directed the ministers of power, mines and chairman of the railway board to resolve the crisis of the coal supply to the National Aluminium Company in 24 hours. ওকে, বলেছে উড়িষ্যা হাইকোর্ট সোমবার দিন বলেছে যে মিনিস্ট্রি অফ পাওয়ার, মাইন্স এবং চেয়ারম্যান অফ দ্য রেলওয়ে বোর্ড টু রিজলভ করতে এই ক্রাইসিসটা অফ দ্য কোল সাপ্লাই টু দ্য ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি। হ্যাঁ, 24 hours এই নিউজটা এসছে। আরও যদি নিউজ আছে সেটা জানা যাবে।
এটা ছোট্টর উপর নিউজটা আছে, জাস্ট জেনে নাও, ঠিক আছে বন্ধুরা। চলো তৃতীয় নম্বর যে নিউজটা আছে সেটা হচ্ছে ডেঙ্গু কেসেস ক্লাইম টু 76 in 4 months, 50 রিমেন আনট্রেসড। খুব ইম্পর্টেন্ট কিন্তু নিউজটা, ভালো করে শোনো। দ্য নাম্বার অফ ডেঙ্গু কেসেস দ্যাট ওয়ার মার্কড আনট্রেসড after investigation rose to 50 as a capital record to new cases over the past week, কখন থেকে till April 23, এই till 23 এপ্রিলে, এই আগের দিন 3 দিন আগে। According to the civic report released on Monday, the season's total case load now stands at 76 cases in which as infected patients is identified but his or her detail and address are not properly, মানে তাদের যে ডিটেলস, সেই ব্যক্তিটার ডিটেলস বা ব্যক্তি মহিলা তার ডিটেলস সেগুলো নেই, কিন্তু যাদের রোগটা হয়েছে মানে ইনফেক্টেড পেশেন্টস আইডেন্টিফাইড করা হয়েছে। আচ্ছা, টু কন্টেন অ্যান ইনফেকশন লাইক ডেঙ্গু, it is important for agencies such as municipalities to track patients' details in order to trace the source of infection, ঠিক আছে। এটা মিউনিসিপ্যালিটির একটা দায়িত্ব, কিভাবে এটাকে ট্রেস করতে হবে এবং ট্রেস করে দেখতে হবে ইনফেকশনটা কোথা থেকে, সোর্সটা, এবং সেই পেশেন্টের ডিটেলসটাকেও নিতে হবে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। From January to April has been registered in double digits, a departure from the trend seen in the last 5 years. From 2017 to 2021, the case load never crossed the single digit mark in the first 4 months, except of the April 2021 when 10 cases were registered. Okay বন্ধুরা, তারপর মেডিকেল এক্সপার্ট বলছে said the jump in the cases of the dengue this year along with the number of untraced cases could be seen as an indication of a surge in cases, মানে এই যে আনট্রেসড কেস হচ্ছে, কতগুলো যাচ্ছে, কি বাদ যাচ্ছে না, কাদের ধরা হচ্ছে বোঝা মুশকিল তো না, তা সেই জন্য বলছে কোনো রকমভাবে বোঝা যাচ্ছে না, সেটা ইন্ডিকেট করছে সার্চ ইন দ্য কেসেস। অ্যাকর্ডিং টু দ্য, মানে বেড়ে যাচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য সিভিল রিপোর্ট রিলিজড on Monday for which the data is provided by the Delhi government, all the cases marked untraced were registered by the civic bodies. নর্থের হচ্ছে 14টা, সাউথের হচ্ছে 20 এবং ইস্টের হচ্ছে 16, মানে আন্ডার মিউনিসিপ্যালিটি দিল্লির নর্থের হচ্ছে 14, মানে 14, সাউথের হচ্ছে 20 আর ইস্টে হচ্ছে 16। এইবার আমি যেহেতু ডেঙ্গু কথাটা উঠে এসছে, ডেঙ্গুটাকে নিয়ে একটু আলোচনা করি, ভালো করে শুনবে সবাই। দেখো, ডেঙ্গু ইজ আ মসকিউটো বর্ন টপিক্যাল ডিজিজ। কিসের কারণে হয়? জেনাস ফ্ল্যাভিভাইরাস, ঠিক আছে। এই ডেঙ্গু ট্রান্সমিটেড বাই দ্য সেভারাল স্পিসিস মসকিউটো, বিশেষ মসকিউটো যেটা হচ্ছে এডিস, ঠিক আছে, যেটাকে বলা হয় এডিস ইজিপ্টি। মসকিউটো অলসো ট্রান্সমিট চিকেনগুনিয়া, জিকা ইনফেকশন আর ইয়েলো ফিভার। সিমটম কি থাকে? হেডেক হয়, মানে মাথা যন্ত্রণা হয়, পেন ইন দ্য আইস, বিহাইন্ড দ্য আইস, মানে চোখে ব্যথা, আর সিভিয়ার বোন জয়েন্ট অ্যান্ড মাসল পেন হয়, ঠিক আছে, এবং হঠাৎ হঠাৎ তার জ্বর দেখা যাবে। এর জন্য চাই ব্লাড টেস্ট করা, সেটা হচ্ছে ডায়াগনোস অ্যান্ড ট্রিটমেন্ট। নো স্পেসিফিক মেডিসিন ফর দ্য ডেঙ্গু ইনফেকশন এখনো পর্যন্ত। হু এস্টিমেট করেছে 39 crore ডেঙ্গু ভাইরাস ইনফেকশনস পার ইয়ার, of which 9.6 crore show symptoms. এবার দেখো, according to the National Vector-Borne Disease Control Program NVPDCP, National Vector-Borne Disease Control Program, ইন্ডিয়া রেজিস্টার্ড করেছে 1 lakh কেসেস 2018 অনুযায়ী এবং ওভার 1.5 lakh কেসেস ইন 2019। এনভিবিডিসিপি যেটা হচ্ছে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এটা হচ্ছে নোডাল এজেন্সি, ঠিক আছে। কন্ট্রোল 6 ভেক্টর বর্ন ডিজিজের করে ম্যালেরিয়া, ডেঙ্গু, লিম্ফ্যাটিক ফিলারিয়া, কালা জ্বর, জাপানিজ এনসেফালাইটিস আর চিকেনগুনিয়া ইন ইন্ডিয়া। ইট ওয়ার্কস আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আর কি দেখো, তাহলে কন্ট্রোলিং ডেঙ্গু ইউজিং ব্যাকটেরিয়া ওলবাচিয়া এর মাধ্যমে করবে, যেটা হচ্ছে ইন্দোনেশিয়াতেই এটা মানে পরীক্ষা নিরীক্ষা চলেছিল।
দ্য কন্ট্রোলিং ডেঙ্গু ইউজিং ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া? ওলবেচিয়া ইন দ্য সাকসেসফুলি কন্ট্রোল ডেঙ্গু ইন দ্য ইন্দোনেশিয়া, রিসার্চার্স দেখেছিল এগুলো। দ্য সায়েন্টিস্ট ইনফেক্টেড সাম মসকিউটোস উইথ ওলবেচিয়া ব্যাকটেরিয়া, মানে কি করবে সায়েন্টিস্টরা বলছে যে এই সমস্ত মসকিউটোগুলো ওলবেচিয়া ব্যাকটেরিয়া তার মধ্যে ইনজেক্ট করবে, করার ফলে তারা যখন লোকাল মসকিউটোর সঙ্গে ব্রিড করবে তাহলে কিন্তু হেল্প হবে প্রিভেন্ট কন্ট্রোলিং ডেঙ্গু। আর ডেঙ্গু যে ভ্যাকসিন আছে সেটা হচ্ছে CYD-TDV or ডেঙ্গু ভ্যাকসিন was approved by the US Food and Drug Administration। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো, তাহলে এরপরের যে নিউজটা আসছি সেটা হচ্ছে বন্ধুরা, হ্যাঁ সেটা হচ্ছে 27th কলকাতা ফেস্টিভ্যাল টু স্ক্রিন 163 ফিল্মস ওভার 7 days। দেখো, বেঙ্গলি সিনেমা হ্যাজ রিগেইনড ইটস পাস্ট গ্লোরি। West Bengal Chief Minister inaugurated the 27th Kolkata International Film Festival KIFF on Monday with an reassurance that Bengali cinema has regained its past glory। ঠিক আছে, আবার পুনরায় তার গ্লোরিটা ফিরে পাচ্ছে, সেটার জন্য এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। অনেক জায়গা থেকে লোকজন আসে, এমনকি ইন্টারন্যাশনাল লোকগুলোও আসে। দ্য ফেস্টিভ্যাল স্টার্টেড উইথ আ 10-minute প্রোগ্রাম অফারিং ট্রিবিউট করা হচ্ছে কাকে? সিনেমা মায়েস্ট্রো সত্যজিৎ রায়, হুজ 100th birth anniversary is being celebrated this year. Opening film was one of the classics, তার কি? অরণ্যের দিন রাত্রি, যেটা হচ্ছে ডেজ অ্যান্ড নাইটস ইন দ্য ফরেস্ট ইংরাজিতে। দ্য ফেস্টিভ্যাল উইল অলসো অফার সেন্টেনারি ট্রিবিউট টু দ্য হাঙ্গেরিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মিকলস জ্যাঙ্কস্কো and filmmaker critic Chidananda Dasgupta। আর ফিনল্যান্ড হচ্ছে is the focus country this year. About half a dozen films that include Tob by Zaida Bargroth and The Other Side of Hope by Aki Kaurismäki will be screened। এই নামগুলো একটু খটোমটো আছে, আর বিশেষ করে মনে রাখবে ফিনল্যান্ড হচ্ছে ফোকাস কান্ট্রি এবারে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আর কি বলেছে? হাফ আ ডজন ফিল্মস দ্যাট ইনক্লুড টোব বাই জায়দা বারগ্রথ অ্যান্ড দ্য আদার সাইড অফ হোপ বাই আকি কারিসমাক উইল বি স্ক্রিনড। ওকে বন্ধুরা, তা এইগুলো হচ্ছে কলকাতা ফেস্টিভ্যাল, যেটা ফিল্ম ফেস্টিভ্যাল। তা এরপরের যে নিউজটা আসছে একটু তাড়াতাড়িও করছি আমি, কারণ অনেক নিউজ আছে। CJI চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মুভস লিস্টিং অফ প্লিজ অন রিমুভাল অফ জম্মু কাশ্মীর স্পেশাল স্ট্যাটাস। দেখো, 2019 সালে জম্মু কাশ্মীর স্ট্যাটাসটা যেটা 370 এবং 35 এর মাধ্যমে অ্যাব্রোগেট করা হয়েছিল, ঠিক আছে। তা তার ফলে এই জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটোই ইউটিজে পরিণত হয়ে যায়। আগে এটা স্টেট ছিল। আর্টিকেল 370 অ্যাব্রোগেট করা হয়েছিল, ঠিক না? কিন্তু অনেকে সেখানে, অনেক লোকে আছে সেখানে কি করছিল? এই 370-এর বিরোধিতা করছিল। তা শুধু এখানেই থেমে ছিল না, এর জন্য পিটিশনও জারি হয়েছিল। পিটিশনস চ্যালেঞ্জিং দ্য অ্যাব্রোগেশন অফ স্পেশাল স্ট্যাটাস অফ জম্মু কাশ্মীর আন্ডার আর্টিকেল 370 which stripped the people of their special privileges। ঠিক আছে, এটা নাকি বলছিল যে অনেকে নাকি কিছু অধিকার হনন হয়ে গেছে। তা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের NV রামানা স্যার, উনি কি করেছেন? উনি বলেছেন যে ঠিক আছে, পিটিশন তো জারি করা হয়েছে, সেগুলো দেখা হবে কিন্তু সামার ভ্যাকেশনের পরে, ঠিক আছে। যদিও সামার ভ্যাকেশন এখন শুরু হয়নি, 23শে মে থেকে 11ই জুলাই পর্যন্ত হবে। 26শে আগস্টে NV রামানা, যিনি হচ্ছেন আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, উনি রিটায়ার করবেন। তা এই নিয়ে নিউজটা এসছে, এরপর দেখা যাক কি আসে। আর আচ্ছা, এরপরের যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে 16 ইউটিউব চ্যানেলস ব্লকড ইন ইন্ডিয়া অন সেন্ট্রালস অর্ডার। তা এইটা কিন্তু অনেকবারই নিউজে আসছে। কেন?
ফেক ইনফরমেশন ছড়াচ্ছে তাই। The Information and Broadcasting I&B Ministry has got 16 YouTube news channels, 6 of them from Pakistan, blocked on charges of spreading false and unverified information to create panic, incite communal disharmony and disturb public order in the country. তা এতগুলো সিচুয়েশন হচ্ছে যে আনভেরিফাইডের যে ফলস নিউজগুলো ছড়িয়ে দিচ্ছে, এর জন্য আরও মানুষ জনসাধারণের মধ্যে প্যানিক তৈরি হচ্ছে, ঠিক আছে। তা এই জন্য এই 16 ইউটিউব নিউজ পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? আন্ডার দ্য রুল 18 অফ আইটি রুলস 2021 এর মাধ্যমে। ওকে বন্ধুরা, চলো পরের নিউজটা হচ্ছে নেভি টু রিভিউ সিকিউরিটি সিনারিও। দ্য ফার্স্ট এডিশন অফ দ্য biennial naval commander conference began on Monday, where the top brass will dwell upon the dynamics of the geostrategic situation in the backdrop of security scenario in the neighborhood, as well as changes emerging due to the ongoing Russia-Ukraine war. দেখো, রাশিয়া ইউক্রেন ওয়ারের হওয়ার ফলে চারদিকে বিভিন্ন দেশের বিভিন্ন রকম কনফ্লিক্ট দেখা যাচ্ছে, তারপর তোমার বর্ডারের ডিসপুট দেখা যাচ্ছে ইন্টারন্যাশনালি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেভিটাকে আরও অ্যাডভান্স করতে হবে, আরও শক্তিশালী করতে হবে, তার জন্য এই কনফারেন্সটা এসছে। রিসেন্টলি ডিফারেন্ট ডিসপুটস দেখা যাচ্ছে। দ্য কনফারেন্স উইল ফোকাস অন অ্যাড্রেসিং দ্য কন্টেম্পোরারি সিকিউরিটি প্যারাডিগমস while seeking the ways to enhance combat capability of the Navy and make operations more effective and efficient, এবং যার ফলে এটা এফেক্টিভ এবং এফিশিয়েন্ট তৈরি হবে, আরও বেশি ভালো হবে, আরও উন্নত মানের হবে, ঠিক আছে। তার জন্যই এটা। আর ডিটেলড রিভিউ অফ দ্য পারফরমেন্স অফ উইপন, মানে অস্ত্রের ওপরও সেটাকে রিভিউ করা হচ্ছে। তারপর হচ্ছে যে সেন্সরগুলো থাকে, রেডিনেস অফ দ্য নেভাল প্ল্যাটফর্ম, সবগুলো চেক করা হবে অন গোয়িং নেভাল প্রজেক্ট উইথ দ্য ফোকাস অন ওয়েজ টু এনহ্যান্স ইন্ডিজাইনেশন থ্রু দ্য মেক ইন ইন্ডিয়া। মানে আমাদের মেক ইন ইন্ডিয়ায় এটা অনেক দিন ধরেই হয়ে আসছে। নেভিদের তো এমনি থেকেই এটা নিয়ম মানে হয়েই গেছে যে আমরা নিজেরাই তৈরি করব ইন্ডিজিনাসলি এবং মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে, ঠিক আছে, এই প্রকল্পের মাধ্যমে। The Chief of the Army and the Air Force will also interact with the naval commanders and will also discuss avenue of the augmenting tri-service strategy. মানে এই সব একসাথে তলায় আসবে, মানে আর্মি, এয়ারফোর্স এবং নেভাল কমান্ডার সবাই এক জায়গায় এসে এই আলোচনাগুলো করবেন। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং উইল অ্যাড্রেস দ্য কনফারেন্স এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর থাকবেন টু অ্যাড্রেস অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্য নেভাল কমান্ডার্স। ঠিক আছে বন্ধুরা, তাহলে এরপর আমি আসছি পরের যে নিউজটা। ইন্ডিয়া থার্ড হাইয়েস্ট মিলিটারি স্পেন্ডার। ইন্ডিয়া এতদিন পর্যন্ত ন্যাশনালি $76.6 বিলিয়ন খরচ করেছে, ওই জন্য পৌঁছে গেছে ইন্ডিয়া থার্ড হাইয়েস্ট মিলিটারি স্পেন্ডার। দেখো, ওয়ার্ল্ড মিলিটারি স্পেন্ডিং কন্টিনিউ টু গ্রো ইন 2021, রেকর্ড, মানে গোটা বিশ্ব জুড়ে এইরকম অবস্থা, মানে শুধুমাত্র এই মেশিনারি নিয়ে মিলিটারি স্পেন্ডিং করছে, সেটা হচ্ছে $2.1 ট্রিলিয়ন। তাহলে ভাবো, ডেসপাইট ইকোনমিক ফল আউট অফ দ্য প্যান্ডেমিক, তা সত্ত্বেও কিন্তু মিলিটারি স্পেন্ডিং করছে। অ্যাকর্ডিং টু দ্য নিউ ডাটা অন গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং পাবলিশড বাই দ্য স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, সিপ্রি, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুযায়ী জানা গেছে, ওনারা পাবলিশ করেছেন। দ্য ফিফথ ইন্টারন্যাশনাল স্পেন্ডার, দেখো পাঁচজন হাইস্ট লেভেলে যারা আছে তারা হচ্ছে প্রথম ইউএস, তারপর চায়না, তারপর ইন্ডিয়া, তারপর ইউকে, তারপর রাশিয়া, টুগেদার অ্যাকাউন্টিং ফর 62% অফ এক্সপেন্ডিচার। দ্য ইউএস অ্যান্ড চায়না অ্যালন অ্যাকাউন্টেড ফর 52%। তা বুঝতে পারছো, ইন্ডিয়াস মিলিটারি স্পেন্ডিং $76.6 বিলিয়ন খরচ করেছে এবং তার ফলে থার্ড হাইস্ট র্যাঙ্কিং হয়ে গেছে। দিস ওয়াজ সেট আপ 0.9 ফ্রম দ্য 2020, এবং 2012 থেকে আজ পর্যন্ত সেটা 33% হয়ে গেছে ইন্ডিয়ার, 0.9% থেকে। তাহলে মিলিটারি পাওয়ার স্ট্রেংথটা বাড়াতে হবে, কারণ আমাদের প্রতিবেশী যে দেশ আছে, ভালো করে বুঝতে পারছো, চায়না, পাকিস্তান,
এদেরকে ট্যাকেল করার জন্য, কেননা অকেশনালি স্পিল হয়, আর্মড ক্লাসেস হয় দেখা যায়। তা ইন্ডিয়া হ্যাজ prioritized the modernization of the armed forces and self-reliance in the armed production, make in India একটু আগে বললাম। ইভেন কোভিড এক্সপেন্ডিচার ইনক্রিজ কন্টিনিউয়াসলি। আবার রাশিয়াও কি করেছে দেখো, রাশিয়া ইনক্রিজ করছে মিলিটারি এক্সপেন্ডিচার বাই 2.9% ইন দ্য 2021, আর এখন এসে দাঁড়িয়েছে সেটা $65.9 million when it was building up its forces along the Ukrainian border। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ইংরেজিটাও বলছি এবং বাংলাটাও বলছি, ভালো করে শোনো, সব তৈরি হয়ে যাবে। এরপরের যে নিউজটা আসছে সেটা হচ্ছে 86.45% ফল ইন ম্যালেরিয়া কেসেস। মিনিস্টারটাকে, যিনি আমাদের হেলথ মিনিস্টার, তার নাম হচ্ছে শ্রী মনসুখ মান্ডাভিয়া। হি অলসো says infection related deaths have fallen by 79.16% from 2015 to 2021, মানে অনেকটাই কমে গেছে, আমরা ইমপ্রুভ করছি এই ব্যাপারে। আর আগের দিন 25 এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, আগের দিন আমি থাম্বনেলে কিন্তু এই একটা ছবি দিয়েছিলাম, যেহেতু 25 এপ্রিল ছিল, আজকে 26 এপ্রিল। আওয়ার ফোকাস টু এলিমিনেট কমপ্লিটলি বাই 2030, ঠিক আছে, 2030-এর মধ্যে পুরোপুরি একদম মানে একদম পুরোপুরি ইয়ে করে দিতে চাইছে, একদম পুরোপুরি ভ্যানিশ করে দিতে চাইছে, পুরোপুরি শেষ করে দিতে চাইছে ম্যালেরিয়াটাকে। এবং ম্যালেরিয়া যেহেতু কথাটা উঠেছে, তাই ম্যালেরিয়া সম্বন্ধে একটু শুনে নাও। ইট ইজ এ লাইফ থ্রেটিং মসকিউটো বর্ন ব্লাড ডিজিজ কজড বাই প্লাজমোডিয়াম প্যারাসাইটস, এবং ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল দুটো জায়গায় দেখা যায়, আফ্রিকা, সাউথ আমেরিকা, এমনকি এশিয়াতেও তো আছেই। স্প্রেড থ্রু দ্য বাইটস অফ ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর মাধ্যমে ম্যালেরিয়া হয়। When a mosquito bite a person, the parasite is released into the bloodstream and it then travel into the liver, ঠিক আছে, তখন প্রবলেমটা তৈরি হয়। আবার সিমটম কি, সোয়েটিং হবে, ঘাম হবে, হেডেক হবে, নৌজিয়া হবে, ভমিটিং হবে এবং অ্যাবডোমিনাল পেন দেখা যায়। 4 রকমের ট্রেটস দেখা যায় প্যারাসাইটস, যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভিউল, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম আর প্লাজমোডিয়াম ম্যালেরি। ইন্ডিয়া ক্যারিজ 2% of the global malaria case burden and 2% of the global malaria deaths. India carries 47% of the global Plasmodium vivax malaria burden. ইনিশিয়েটিভ কী নিয়েছে? ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর ম্যালেরিয়া এলিমিনেশন 2017 থেকে 2022 এবং ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর ম্যালেরিয়া এলিমিনেশন, ঠিক আছে, এগুলো ভারত সরকারের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে FCRA, এটাও আগে একবার নিউজে এসেছিল। FCRA নট ফর হিউম্যান রাইটস এনজিও ডিক্লাইন্ড। দেখো আগে যে নিউজটা এসেছিল সেটা হচ্ছিল যে প্রত্যেকটা এনজিওকে FCRA এর আন্ডার রেজিস্টার্ড করতে হবে, যে যদি বাইরে থেকে যে সমস্ত খরচ বা টাকা পয়সা আসছে সেটা যাতে ভুল কাজে না ইউজ হয়, সেটা একটা ছাদের তলায় নিয়ে আসার কথা হয়েছিল। কিন্তু এবার কি খবর এসছে আগে একটু শুনে নাও। FCRA হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, ঠিক আছে। তা এই এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের লাইসেন্স দরকার, এদের কোনো জায়গায় প্রফিট আছে কি, এবং বাইরে থেকে যে এবং ইন্ডিয়ার কিছু কিছু বড় ইনস্টিটিউট থেকে সেখান থেকে তাদের এখানে খরচ আসে, টাকা পয়সা আসে। তা FCRA অ্যাপ্রুভাল দেয় এনজিওকে, কিন্তু এখন আর দিতে পারছে না। কারণ দেখো ভালো করে শোনো, দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA cancelled the FCRA registration of Commonwealth Human Rights Initiative, an international NGO that works for human rights in Commonwealth countries. এর ফলে কি হবে, যদি এটাকে বন্ধ করে দেয় টাকা পয়সা আসবে না এবং এনজিওর কাজও বন্ধ থাকবে। কিন্তু কেন হয়েছে, এনজিও কিছু ভায়োলেশন করেছে, কিছু ক্ষেত্রে অনেক প্রবলেম তৈরি করেছে, ঠিক আছে, অনেক ভুল ভ্রান্তি ফান্ডের মানে এধার ওধার হয়েছে, তাই এই পদক্ষেপটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তা কিছু কিছু এনজিওর যে সংস্থা আছে বিদেশি, তাদের পুরোপুরি করে দেওয়া হচ্ছে,
বাতিল করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তা এটা নিয়ে আরও নিউজ আসতে পারে, দেখা যাক এবার কী হয়। এরপরের যে নিউজটা আসছি সেটা ভালো করে শোনো। 24 তারিখে তোমাদেরকে বলেছিলাম যে ম্যাক্রন, দেখা যাক কী হয়, ফ্রান্সের কী হতে পারে। তা সেটা আজকে দেখো নিউজের মধ্যে চলে এসছে, ম্যাক্রন প্লেজ টু ট্যাকল ডাবল অ্যান্ড ডিভিশন। ওখানে তো প্রেসিডেন্ট এবং পিএম থাকেন এবং দুটো ফেজে ইলেকশন হয় ফ্রান্সে। আগে হয়েছিল 10ই এপ্রিল এবং সেখানে অনেকেই ইনভলভ ছিল। ইমানুয়েল ম্যাক্রন, ম্যারিন লি পেন, যিনি একজন মহিলা, ম্যাক্রনের বিরুদ্ধে ছিলেন। তা সেই ফার্স্ট ফেজে সবাই যখন হারার পর এরা দুজন বেঁচে ছিল, মানে পুরোপুরি এরা দুজন মানে সেই ফার্স্ট ফেজ থেকে পুরোপুরি সবাই যখন হেরে যায় এরা দুজন ওই ফেজে জিতেছিল, ইমানুয়েল ম্যাক্রন এবং ম্যারিন লে পেন। এবার এদের যেহেতু ফ্রান্সের যেহেতু সেকেন্ড ফেজ হয়, ওই সেকেন্ড ফেজটা হয়েছে এই 24শে এপ্রিল। সেখানে এসে ইমানুয়েল ম্যাক্রন কিন্তু জিতে গেছে। ইমানুয়েল ম্যাক্রন 58.5% জিতেছে এবং মেরিন লে পেন 41.5% হেরে গেছে, অনেকটাই কম। তা এই হচ্ছে খবর। এরপর আমি আসছি 12 নম্বর খবরে, যেটা হচ্ছে গভর্নমেন্ট মাস্ট কাট ডিউটি অন ফুয়েল ইফ অয়েল প্রাইস স্টেজ অ্যাবভ 100%। মানে বলেছে যে গভর্নমেন্ট মাস্ট কাট, মানে কাটছাট করিতে বলছে ডিউটির ওপর, এই যে অয়েল প্রাইসের যে ডিউটির ওপর কাটছাট করিতে বলেছে। ঠিক আছে, এটাই হচ্ছে খবরটা এসছে। কে বলেছেন? কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট টিভি নারেন্দ্রান সেড অন মন্ডে। ওকে বন্ধুরা, চলো এটা একটা লাইনে জাস্ট শুনে নাও ভালো করে। এরপরে আমি যে নিউজটায় আসবো সেটা হচ্ছে তোমার ডেটা পয়েন্টে। দেখো 13 নম্বরের বোর্ডে, লেবার পার্টিসিপেশন ডিপস মানে ডিক্রিজ হয়ে যাওয়া, ডিআইপিএস টু 40% ফ্রম 46% ইন দ্য 6 years। তাহলে এবার একটু শুনে নাও। দেখো ইন্ডিয়াস লেবার ফোর্স পার্টিসিপেশন রেট LFPR ডিক্লাইন ফ্রম 46% to 40% between 2016 to 17 and 2021 to 22, according to the data from Center for Monitoring Indian Economy. This means that out of every 100%, 100 জনের মধ্যে working age population, only 40 were either working or looking for work in 2021 to 22। মানে 100 জনের মধ্যে 40 জন মানে ওয়ার্কিং করছে বা কাজ খুঁজে বেড়াচ্ছে, এই হচ্ছে সিচুয়েশন। আর স্টেট ওয়াইড অ্যানালিসিস যদি করা যায়, এই যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ইন মার্চ 2016 and March 2022 shows that only one state, Rajasthan, recorded an overall increase in the participation rate. এবার সাউদার্ন স্টেট যেটা আছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, which had the highest LFPR মানে labor force participation rate in March 2016, recorded the sharpest drop। মানে আস্তে আস্তে ডিক্লাইন হয়ে আসছে লেবার পার্টিসিপেন্টসটা। ঠিক আছে, তা তারপরে যে নিউজটা আসছি ভালো করে শুনবে। দেখো, India's Russian oil imports in 2 months exceeds twice 2021 total। দেখো এই দু মাসে অনেকটা বেড়ে গেছে, 40 মিলিয়ন ব্যারেল, এত সংখ্যক মিলিয়ন ব্যারেলস brought since February 24 versus 16 million in 2020। দেখো 16 মিলিয়ন 2021 ছিল এবং এখন পর্যন্ত এই 24 ফেব্রুয়ারিতে এসে 40 বিলিয়ন ব্যারেল এখনো পর্যন্ত পারচেস করে ফেলেছে ইন্ডিয়া। ইন্ডিয়া হ্যাজ বট মোর দেন টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ ক্রুড অয়েল ফ্রম রাশিয়া ইন 2 months সিন্স ইটস ইনভেশন অফ ইউক্রেন। এই ইউক্রেনে এখন ঝামেলা চলছে এবং ইম্পোর্ট এক্সপোর্টও হচ্ছে না। ভারত ভালো ডিসকাউন্টেডে ওই রাশিয়ার কাছ থেকে সব ক্রুড অয়েলগুলো পাচ্ছে, তা নিয়েছে দেশের সুবিধার্থে। ঠিক আছে, এরপর দুটো আমি এডিটোরিয়াল পড়বো, খুব মন দিয়ে শুনবে। দ্য কোয়ারেল ওভার কুরিল আইল্যান্ড। দেখো জাপান বলছে রাশিয়া নাকি ইলিগালি অকুপাইড করেছে। রাশিয়া এই আইল্যান্ডটাকে বলা হয় কুরিল আইল্যান্ড, কিন্তু জাপান সেটাকে বলে নর্দার্ন টেরিটরি।
এই যে কুরিল আইল্যান্ডটা 4টে আইল্যান্ড নিয়ে গঠিত, মানে অনেকগুলো আইল্যান্ড আছে, তার মধ্যে 4টে আইল্যান্ড একটু দক্ষিণ দিকে, এবং 4টে আইল্যান্ড নিয়ে যত বিবাদ, হ্যাঁ ঠিক আছে। তা এই বিবাদটা এদের এই জাপান এবং রাশিয়ার মধ্যে এই 4টে আইল্যান্ড নিয়ে। একটা হচ্ছে ইটুরুপ, কুনাসির, সিকদোতান আর হাবোমাই আইল্যান্ডস। এই ডিসপুট হয়েছে রাশিয়া এবং জাপানের মধ্যে। সেম প্রবলেম জাপান এবং সাউথ কোরিয়ার মধ্যে ডগদো আইল্যান্ড নিয়ে, ডিও। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব আস্তে আস্তে বলছি এবং বোঝাচ্ছি বাংলাতেও। এবং এই যে যত ডিসপুট হয় সব কিছুর জন্য ট্রিটি তৈরি হয় একটা। দেখো 1855-তে হয়েছিল ট্রিটি অফ সিমোদা, 1875-এ হয়েছিল ট্রিটি অফ সেন্ট পিটার্সবার্গ, 1905 জাপান গেমস কন্ট্রোল করেছিল আবার সাউদার্ন সাখালিন, 1945-এ এসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগেনস্ট সোভিয়েত ইউনিয়ন অকুপাইড করেছে এন্টায়ার কুরিল চেন অ্যান্ড সাউদার্ন সাখালিন। 1951-তে জাপান রিনাউন্সেস ক্লেম টু কুরিলস in Treaty of San Francisco and signed between Japan and Allied powers. ইম্পর্টেন্সই কি যে জাপান আবার পেতে চাইছে ওটাকে, ওদের তো ইমোশনাল সঙ্গে অবশ্যই যুক্ত, সেটাও আমি আসছি, কিন্তু এখানে আরও ইম্পর্টেন্সই আছে যেটা রাশিয়াও অকুপাইড করার চেষ্টা করছে। কেন? দেখো ন্যাচারাল রিসোর্সেস আছে অনেকে ওখানে, অয়েল, ন্যাচারাল গ্যাস, তাছাড়া ফিশিং গ্রাউন্ডস। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা কি? রাশিয়া তো ডিপ্লয়েড করছে অনেক মিসাইল সেখানে, ঠিক আছে, কারণ টু প্রিভেন্ট আমেরিকান মিলিটারি ইউজ অফ দ্য ল্যান্ডস। সাবমেরিন প্রজেক্টও হচ্ছে ওখানে। কালচারাল ইম্পর্টেন্সটি আছে যেটা জাপানের দিক থেকে, জাপান বলছে দ্য জাপানিজ পিপল স্পেশালি কনজারভেটিভস ইন হোকাইডো আর ইমোশনালি অ্যাটাচড টু দ্য আইল্যান্ডস। দ্য কুরিল আইল্যান্ডস ডিসপুট বিটুইন দ্য জাপান অ্যান্ড রাশিয়া ওভার দ্য সভারেনিটি অফ সাউথ কুরিল আইল্যান্ডস, ঠিক আছে। রাশিয়া ফুলি কন্ট্রোলড অন দোজ আইল্যান্ডস, রাশিয়া তো পুরোপুরি কন্ট্রোল করে আছে এখন, কিন্তু জাপান চাইছে আমাদের ওটা ফিরিয়ে দেওয়া উচিত, কারণ ওটা ইমোশনালি অ্যাটাচ হয়ে আছে আমাদের, ঠিক আছে। কনজারভেটিভ যেটা আছে হোকাইডো, আর ইমোশনালি অ্যাটাচ টু দ্য আইল্যান্ডস, ঠিক আছে বন্ধুরা। এরপরের যে নিউজটা পড়বো খুব ভালো করে শোনো। বলছে দ্য গোল অফ, এখন যা সিচুয়েশন হচ্ছে, দ্য গোল অফ অ্যান এনার্জি সিকিউর সাউথ এশিয়া। দেখো সাউথ এশিয়া কান্ট্রিজ যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, নেপাল, এবং বাংলাদেশ তার মধ্যে ভালো কাজ করেছে। ইলেকট্রিসিটি জেনারেশন ইন সাউথ এশিয়া হ্যাজ রাইজেন এক্সপোনেনশিয়ালি ফ্রম দ্য 340 টেরাওয়াট আওয়ার্স ইন 1990 টু 1550, মানে 1550, 1950 টেরাওয়াট ইন 2015। দেখো 340 ছিল, এবং সাউথ এশিয়ানের কান্ট্রিগুলো অনেক ভালো কাজ করছে। 340 টেরাওয়াটের ছিল আগে, সেটা 1990-তে, এবং সেটা 2015-তেই এসে 1550 টেরাওয়াট হয়েছে। বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড এখন 100% ইলেকট্রিফিকেশন রিসেন্টলি, while Bhutan and the Maldives, Sri Lanka accomplished this in 2019. For India and Afghanistan, the figures are 94.4%, India হচ্ছে 94.4%, Afghanistan 97.7%, while Pakistan 73.91%. তা আমাদের ইন্ডিয়াকে অনেক মানে কাজ করতে হবে এর পেছনে, ঠিক আছে। ভুটান হ্যাজ চিপেস্ট ইলেকট্রিসিটি প্রাইস ইন সাউথ এশিয়া, কত? 0.036 US dollar per kilowatt, while India the highest US dollar 0.08 per kilowatt. The Bangladesh government has significantly revamped, মানে খুব উন্নতি করেছে, in the power demands from the 4,942 kilowatt in 2009 to 25,514 মেগাওয়াট, মানে কিলোওয়াট ছিল 4,942 2009-তে, এবং সেটা এসে
25,514 মেগাওয়াট হয়ে গেছে 2022-এ। খুবই ভালো কাজ করছে। ইন্ডিয়া ইজ ট্রাইং টু মেক আ ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি। আমাদের দেশে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ চলছে। তোমরা কমেন্টে জানাবে রিনিউয়েবল এনার্জি 3-4টে আমাকে উদাহরণ দেবে, আমি দেখতে চাই। টু প্রোভাইড ফর 40% অফ দ্য টোটাল কনজামশন। দেখো আমরা প্রোডাকশানের উপর কাজ করছি, এটা তো একদম সত্যি কথা। The electricity policies of South Asian countries aim at providing electricity. কি কাজ? যে প্রত্যেকটা ঘরে ঘরে, মানে সাউথ এশিয়ান যত কান্ট্রি সবারই একটা লক্ষ্য থাকে প্রত্যেকটা ঘরে ঘরে যেন ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া হয়। অবজেক্টিভ টু সাপ্লাই রিলায়েবল অ্যান্ড কোয়ালিটির ইলেকট্রিসিটি ইন অ্যান এফিশিয়েন্ট ম্যানার। ভালো এবং রিলায়েবল এবং কোয়ালিটি ইলেকট্রিসিটি দেওয়া হয় অ্যাট রিজনেবল রেট, ঠিক দামে, অ্যান্ড প্রোটেক্ট কনজিউমার ইন্টারেস্ট। আচ্ছা, আমরা তো ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম ফেস করি। জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, রুরাল ইলেকট্রিফিকেশন, কিন্তু এগুলোকে ট্যাকল করে এগিয়ে যেতে হবে, আরও ভালো কাজ হবে, রিজলভ করতে হবে, যা প্রত্যেকটা দেশ করছে। ইন্ডিয়া ফুললি ডিপেন্ডেন্ট অন কোল, ঠিক আছে, এগুলো জানতে হবে। নেপাল এনার্জি ফ্রম হাইড্রো পাওয়ার, 75% অফ বাংলাদেশ পাওয়ার প্রোডাকশন অফ ন্যাচারাল গ্যাস। আর শ্রীলঙ্কা লিনস অন অয়েল স্পেন্ডিং as much as 6% of its GDP on implementing oil, ঠিক আছে, 6% GDP ইমপ্লিমেন্ট করা হয় এই ইম্পোর্টিং অয়েল, ঠিক আছে। শ্রীলঙ্কা লিনস অন অয়েল স্পেন্ডিং as much as 6% of its GDP গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ওপর অন ইম্পোর্টিং অয়েল, ঠিক আছে, অয়েল ইম্পোর্ট করে। কনজামশন, দেখো কনজামশন আস্তে আস্তে বেড়েছে, যত কনজামশন বাড়বে তত জিডিপিতে উন্নতি হবে। কনজামশন 0.46% ইনক্রিজ লিডস টু দ্য 1% ইনক্রিজ ইন জিডিপি পার ক্যাপিটা। প্রত্যেকটা দেশেরই হবে এটা। দেখো এক্সাম্পল হিসাবে যদি বলা যায়, 50.3% অফ বাংলাদেশ জিডিপি কামস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টর। ইন্ডাস্ট্রিয়াল এবং এগ্রিকালচার সেক্টর থেকে কত জিডিপি আসে? 50.3% অফ বাংলাদেশ জিডিপি, হুইচ ক্যান নট ফাংশন এফিসিয়েন্টলি উইদাউট ইলেকট্রিসিটি। এবং এটা হতো না, ঠিক আছে, এই ইলেকট্রিসিটি এফিসিয়েন্টলি উইদাউট ইলেকট্রিসিটি মানে, ঠিক আছে। তা এই হচ্ছে সিচুয়েশন, একটার সঙ্গে একটা লিঙ্ক আছে। সোলার পাওয়ার ড্রাইভেন ইলেকট্রিফিকেশন ইন রুরাল বাংলাদেশ ইজ এ হিউজ স্টেপ টুয়ার্ডস সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তারা পুরোপুরি এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল মানে যে ডেভেলপমেন্টটা পরিবেশের কোনো ক্ষতি না করে, পরিবেশ বান্ধব ডেভেলপমেন্ট, পরিবর্তন, যেটা অ্যাক্সেস, রিলায়েবল এবং অ্যাফোর্ডেবল যেটা হবে। দেখো ইন্ডিয়া ফোকাস অন রিনিউয়েবল এনার্জি, এটা তো করেই আসছে এবং আবার ধরেওছে এখনও, মানে ইন্ডিয়া সবসময় ফোকাস করে আসে রিনিউয়েবল এনার্জির ওপর। ফোকাস অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দেখো আমাদের টোটাল 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আছে, তার মধ্যে মানে সবগুলো পূরণ করার চেষ্টা চলছে। তা ফিমেল ওনার এন্টারপ্রাইজ বাড়ানো হচ্ছে যাতে জেন্ডার গ্যাপটা কম থাকে, মানে ছেলে মেয়ে উভয় সবাই একসাথে কাজ করবে। কিসের জন্য? ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। 5 নম্বর যে গোলটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাচিভ জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার অল ওমেন অ্যান্ড গার্লস, ঠিক আছে। এই ইলেকট্রিক্যাল হেল্পস করে অনলাইন এডুকেশনের ক্ষেত্রেও, প্রত্যেকটা ক্ষেত্রে যাতে ছেলেমেয়েরা নেটওয়ার্কটা পায় এবং পড়াশোনাটা ভালো করে করতে পারে, সব দিক থেকে হেল্প আছে। দেখো সাউথ এশিয়ান রিজিয়ন আরও যত আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 17টা আছে, সেই 17টাই পূরণ করার জন্য এখন প্রত্যেকটা দেশ লেগে পড়ে আছে। ক্লিয়ার বন্ধুরা? সাউথ এশিয়ান রিজিয়ন গ্রিন এনার্জির ওপর ফোকাস দিচ্ছে, যেটা গ্লাসগো সাবমিটে মানে আমাদের দেশে বলা হয়েছিল যে কার্বন ইমিশনের কথা, সঠিক এনার্জি ইউটিলাইজ করতে হবে যাতে খুব তাড়াতাড়ি এগুলো ঠিকঠাক হয়ে যায়। এবং 2030-এর মধ্যে মোটামুটি কার্বন ইমিশনের কথাও বলা হয়েছে। এনার্জিকে নিয়ে ট্রেড হয়, দেখো সাউথ এশিয়ান কান্ট্রিদের মধ্যে কীভাবে দেখো ট্রেডটা হয়। ইন্ডিয়া, নেপাল, ভুটান প্রভৃতি করে, ঠিক আছে। ইন্ডিয়া নেপাল পেট্রোলিয়াম পাইপ আছে, দ্য বাংলাদেশ ইন্ডিয়া গ্যাস পাইপলাইন আছে, মায়ানমার বাংলাদেশ ইন্ডিয়া গ্যাস পাইপলাইন আছে, তারপর হচ্ছে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ইন্ডিয়া, যেটা হচ্ছে তাপি TAPI পাইপলাইন। তা এইভাবে ট্রেড দেখা যাচ্ছে এবং এইগুলো যাতে ইমপ্লিমেন্ট এবং ফোকাস যাতে হয় ঠিকঠাক করে, সেগুলো তদারকি করতে হবে। এবং সবশেষে যেটা বলতে লাগে, যেটা এডিটর বলেছেন যে
অথর বলেছেন বেটার ইনফ্রাস্ট্রাকচার দরকার, যাতে ইমপ্লিমেন্টটা ভালো করে হয়। রিনিউয়েবল এনার্জির ওপর ফোকাস দিতে হবে। শুধু গভর্নমেন্টের একার পক্ষে সম্ভব না, তার জন্য প্রাইভেটও যুক্ত হবে। সেটা হচ্ছে পিপিপি মডেল। পিপিপি মডেল কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। হ্যাঁ, দিয়ে বলেছে ক্যান বি হারবিঞ্জার টু সলভ দিস প্রবলেম। মানে কি, এই পিপিপি মডেলের মাধ্যমে কিন্তু এইগুলো করা সম্ভব। শুধুমাত্র গভর্নমেন্টের মানে একাই করতে পারবে না, তার জন্য প্রাইভেটও যদি যুক্ত হয়, দুজনে একসাথে তালে তাল মিলিয়ে এবং এই পিপিপি মডেলটা ইউজ করে, যেটা হচ্ছে পাবলিক প্রাইভেট এন্টারপ্রাইজ, এটার মাধ্যমে এই এনার্জি সেক্টরটাকে আরও সুন্দরভাবে গঠন করা যাবে, সুদৃঢ় করা যাবে। ওকে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। আজকে অনেক নিউজ ছিল, এডিটোরিয়াল দুটো ছিল। তা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই শোনো। যদিও আমার সেট আপটা অতটা অ্যাডভান্স নয়, কিন্তু আমার কাছে ফুল ইনফরমেশান থাকে। তোমরা মন দিয়ে শুনলে প্রত্যেকটা তথ্য তোমরা পাবে। ওকে বন্ধুরা, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। বেল আইকনটা ট্যাপ করে রেখো, অবশ্যই তোমাদের কাছে নিউজগুলো পৌঁছে যাবে, ভিডিওটা পৌঁছে যাবে। নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে ওরা এই বেনিফিটটা নিতে পারে। তাহলে বন্ধুরা আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।